আসসালামু আলাইকুম। তুফান ২ ১২ দিনে এসেও দর্শক চাহিদা এবং এর আয় বহাল রেখেছে অতীতের ন্যায়, বলেছেন শাহরিয়ার শাকিব। অর্থাৎ ১২ দিন পরেও তুফানের আয় কিন্তু কমে নাই। তুফানের আয় আগের মতোই হচ্ছে, তুফানের দর্শক চাহিদা আগের মতোই আছে। এটা আরো ১২ দিন এরকম হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অর্থাৎ ১০ দিনে যদি ২৫ কোটি টাকা আয় হয়, এইভাবে আরো ৮ দিন চলে গেলে ৫০ কোটি টাকা। শুনতে খুব ভালো শোনাচ্ছে, এবং এই আয়টা হইলে, এই রেকর্ড গুলা হইলে সেটাও খুব ভালো একটা জিনিস হবে। তো তুফানের এই রেকর্ড জারি থাক, কিন্তু তুফান ২-এ আফরান নিশো বা যিশু সেনগুপ্ত থাকছে কিনা, এরকম একটি প্রশ্ন করা হয়েছিল শাহরিয়ার শাকিবের কাছে। সে ব্যাপারে তিনি বলেছেন যে এখনো কিছুই বলা যাচ্ছে না। মানে সে হ্যাঁ বা না কিছুই বলছেন না। সে বলছে যে এখনো তো তুফান ২ এর ঘোষণাই নেই। তাইলে সিনেমার শেষে তুফান পার্ট 2 ইজ কামিং বা টু বি লেখা ছিল, এটা কি ছিল? এটা ভুলে লেখা আসছে? তারা তো সিনেমার শেষে বলেই দিছে পার্ট 2 হবে। এখন কেন শাহরিয়ার শাকিল বলছে যে তুফান 2 এর ঘোষণাই দেয়নি? হয়তো তিনি বলতে চাইছেন যে তুফান 2 নির্মাণের ঘোষণাটা দেয়া হয় নাই। তুফান 2 হবে, কিন্তু শুটিং কবে থেকে হবে সেই ঘোষণাটা এখনো দেয়া হয় নাই। ফাইন। তো সেই ঘোষণাটা না দেয়া পর্যন্ত কাস্টিং তো ফাইনাল করা যায় না, এটাও সত্য। তো সেই কারণে আফরান নিশোকে নিবে নাকি যিশু সেনগুপ্তকে নিবে, সেটা তো সময়ের দাবি হয়ে গেছে, সময়ের বিষয় হয়ে গেছে এখন এটা। এখন আরিফিন শুভ যেভাবে শাকিব খানের সঙ্গে সখ্যতা মেনটেন করছেন, একটা সুসম্পর্ক মেনটেন করছে, সেই জায়গা থেকে অনেকেই আবার ধারণা করছেন যে আফরান নিশো বা যিশু সেনগুপ্ত নয়, আরিফিন শুভ হতে পারে তুফানের সবচাইতে বড় চমক। তো দেখা যাক, ভবিষ্যতের কথা ভবিষ্যৎই বলে দিবে। তবে একটা বিষয় আমি একটু পুরনো কাসুন্দি ঘাটতে চাই, সেটা হচ্ছে যখন প্রিয়তমার সঙ্গে রায়হান রাফির সুরঙ্গ রিলিজ হইল, তখন হিমেল আশরাফ ঘোষণা দিল সে সবাইকে নিয়ে সুরঙ্গ দেখবে এবং দেখলো। রায়হান রাফিও ঘোষণা দিল সে সবাইকে নিয়ে প্রিয়তমা দেখবে এবং দেখলো। শুরুতে কি হয়েছে না হয়েছে সেটা শুরুর দিকে গেছে, কিন্তু শেষের দিকে কিন্তু তারা খুব সুন্দর একটা এন্ডিং দিছে। প্রিয়তমা ডিরেক্টর সুরঙ্গ দেখছে, সুরঙ্গের ডিরেক্টর প্রিয়তমা দেখছে, প্রিয়তমার প্রযোজক দেখছে কিনা জানি না, সুরঙ্গের প্রযোজক দেখছি কিনা জানি না, তবে দেখার সম্ভাবনা বেশি। তো ডিরেক্টরদের যে একটা সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থান তৈরি হয়েছিল, একটা সম্পর্ক তৈরি হয়েছিল, সেই সম্পর্কটা রাজকুমারে এসে ওই রকমটা দেখা যায় না। কারণ রাজকুমারের সঙ্গে আসলে খুব বড় কোনো সিনেমা ছিল না, বা রাজকুমারের সঙ্গে টক্কর দেওয়ার মতো, রাজকুমারের সঙ্গে আলোচনা করবার মতো এরকম সিনেমা খুব একটা ছিল না। তারপরেও যে কয়টি সিনেমা ছিল, সেই কয়টি সিনেমার ডিরেক্টররাও কিন্তু ওইভাবে বলে নাই যে আমরা রাজকুমার দেখেছি, দেখবো, বা রাজকুমারের ডিরেক্টরও ওই সময় বলে নাই যে আমরা ওই ছবি দেখছি, দেখবো। তুফানে এসে এই ঈদে যে বিষয়টা ঘটে গেল, সেটা হচ্ছে যে ওই প্রক্রিয়াটা আরো একটু বেশি হইল। সেই জায়গা থেকে রায়হান রাফির সঙ্গে এমডি ইকবালের একটা ভালো দ্বন্দ্ব হয়ে গেল। কি হয়েছে না হয়েছে সেগুলো তো আমি আমার আগের কন্টেন্টে বলছি, আপনারা দেখছেন। তো এই যে রায়হান রাফি অন্য কোনো সিনেমা দেখার টাইম পাইছে কি পায় নাই জানি না, বা অন্য কোনো সিনেমা দেখার কথা বলছে কি বলে নাই জানি না, বা অনন্য মামুন তুফান দেখছে কি দেখে নাই জানি না, বা হিমেল আশরাফ এখনো কোনো স্ট্যাটাসই দেয় নাই তুফান নিয়ে। হিমেল আশরাফ এখনো তুফান নিয়ে তার ওয়ালে কোনো স্ট্যাটাস দেয় নাই। সে এখন সিনেমা বানাচ্ছে বলে সে শাকিব খানের সিনেমা নিয়ে কোনো কথা বলবে না? শাকিব খানের সিনেমাই তো, সে তো পরবর্তীতেও শাকিব খানকে নিয়েই কাজ করতে চায়। কিন্তু হিমেল আশরাফ শাকিব খানের তুফান নিয়ে তার ফেসবুক ওয়ালে আপাতত কোনো উচ্ছ্বাস উদ্দীপনা কিছুই প্রকাশ করে নাই। হতে পারে যে তুফানের সঙ্গে রায়হান রাফির সঙ্গে আশা রন্দানের একটা
ছোট্ট কনফ্লিক্ট হয়েছিল। সেই কনফ্লিক্টের কারণে হিমেল আশরাফ যেহেতু আশাদের ঘরের ছেলে, আশাদের বাইরে তো সে প্রডিউসার পাচ্ছে না বা করছে না, সেহেতু আগামীতে যেহেতু আশাদের কাজই করতে হবে, সো যার সাথে আশাদের সংঘর্ষ তার বিষয়ে হিমেল আশরাফ মুখ খুলল না। কিন্তু শাকিব খানের সাথে তো আশাদের সংঘর্ষ নাই, শাকিব খানের সাথে তো হিমেল আশরাফের সংঘর্ষ নাই। তাহলে হিমেল আশরাফ কেন তার ফেসবুকে তুফান নিয়ে এখনো পর্যন্ত এত কিছু হয়ে গেল একটা শুভেচ্ছা বাণীও দিল না? তুফান নিয়ে আমি অনন্য মামুনের ওয়ালও সার্চ করলাম। অনন্য মামুন তার দরদ নিয়ে খুব ব্যস্ত, সেই দরদের মাঝেও তিনি দুবাই কেলেঙ্কারিতেও ব্যস্ত, সবকিছুই হয় তার ভেতরে। কিন্তু তার ওয়ালে তুফান নিয়ে কোনো, এই যে গত 10-12 দিনে তুফান নিয়ে তার ওয়ালে কিছু দেখি না। এটা কিছুটা হইলেও মানুষকে ভাবায়। যতই আপনার দরদ সিনেমা থাক, আপনি তুফান চলছে, তুফানের প্রচার প্রচারণায় আপনি যদি একটু অংশগ্রহণ না করেন, তাহলে আপনি কেমন শাকিব খানের ইয়ে হইলেন, কাছের মানুষ হইলেন? শাকিব খানের যারা কাছের মানুষ তারা সবাই তো তুফান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে। শাকিব খান নিজেই তার পরিবারের লোকদের নিয়ে তুফান দেখলো, তার মিডিয়ার বন্ধু বান্ধব নিয়ে তুফান দেখলো। সেইখানে হিমেল আশরাফকে দেখা যায় না, অরণ্য মামুনকে দেখা যায় না, আশা আদনানকে দেখা যায় না। তো এরা তো শাকিব খানকে নিয়েই কাজ করবে ভবিষ্যতে। তপু খানকেও আমি দেখছি কিনা যাই না। তো এই বিষয়গুলো কিন্তু চোখে লাগে। কেন চোখে লাগে? কারণ যখন শাকিব খান একটা সিনেমা করে, তখন সেই সিনেমাটায় শুধুমাত্র শাকিব খান আর সেই সিনেমার প্রযোজক পরিচালকের যুদ্ধ। শাকিব খান যাদেরকে এতদিন সার্ভ করে আসলো, তাদের জন্য এটা কিছুই না। তারা কি এটার জন্য কোনো কোনো প্রকার মানে অবদান রাখতে চায় না? তাই না? তার মানে কি তারা কি জেলাস যে শাকিব খানকে নিয়ে তারা যেই সিনেমা বানাবে শুধু সেটাই হিট হবে, অন্য সিনেমার হিট হইলে তাদের সেটা পছন্দ না? ইকবাল সাহেব তো ঘোষণা দিয়েই শাকিব খানের শত্রু হয়ে গেছেন। ইকবাল সাহেবের কথা না বাদই দিলাম, সে তো শাকিব খানের সিনেমা নিয়ে কখনোই ভালো কিছু বলবে না। কিন্তু হিমেল আশরাফ, আশা আদনান, অনন্য মামুন বা ভবিষ্যতে শাকিব খানকে নিয়ে যারা কাজ করতে চান, যারা আগে কাজ করছেন, ভবিষ্যতে কাজ করতে চান, পাইপলাইনে আছে শাকিব খানকে নিয়ে কাজের, তারা কতটা তুফান নিয়ে পাবলিসিটি করলেও আমি ফেসবুকে বা প্রচার প্রচারণায় তাদেরকে কোথাও দেখা যাচ্ছে না কেন? তাহলে তারা কি শুধু ওই দুধের মাছি? মানে যখন দুধের মাছি, মানে তো একটা কথা আছে বাংলায় জানেন তো, যে সুসময়ের বন্ধু। তো যখন শাকিব খানকে নিয়ে তারা থাকবে, যখন শাকিব খানকে নিয়ে যেই কাজটা তারা করবে, শুধু সেইটারই তারা পাবলিসিটি করবে, শুধু সেটাকে নিয়ে তারা থাকবে। শাকিব খান কি এগুলো নোটিস করে না? অবশ্যই নোটিস করে, সবই নোটিস করেন তিনি, সবই তার চোখে যায়, চোখে পড়ে। দিন শেষে যখন শাকিব খান চার্জ করবে, তখন লজ্জায় মাথা নিচু করে থাকা ছাড়া আর তাদের কোনো অপশন থাকবে না। দেখেন, তুফানকে নিয়ে যখন তুফান চলছে, তুফানকে নিয়ে তারা সবাই একটা একযোগে পাবলিসিটি করবে, তুফানকে আরো সাকসেসফুল কিভাবে করা যায় সেই বিষয়ে তারা লড়বে। সেটা না করে তারা চুপ আছে বা চুপ করে আছে। হয়তো তলে তলে তারা করছে, হয়তো প্রকাশ করছে না, আমি জানি না। আমি শুধু যেটুকু দেখছি, চোখের দেখায় যা দেখা যাচ্ছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দর্শক, এই বিষয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আমি আরো একটা বিষয় আপনাদের সঙ্গে আলাপ করতে চাই, সেটা হচ্ছে রিসেন্টলি বুবলি শাকিব খানকে স্বামী বলে সম্বোধন করেছে এবং প্রথম আলোতে একটা সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন যে তার স্বামী সম্পর্কে যদি কেউ কোনো বিরূপ মন্তব্য করে তাহলে তার সঙ্গে সে আর নাই, তাকে সে এড়িয়ে চলবে। দেরিতে হলেও বোধহয় হুঁশ হয়েছে, এটা খুব ভালো। এর আগে অপু বিশ্বাস বুবলি সম্পর্কে একই কথা বলছিল যে যারা তার ও শাকিব খানের বিপক্ষে যারা, তাদের সঙ্গে যারা উঠা বসা করে তাদেরকে অপু বিশ্বাস এড়িয়ে চলে। তো সেই সময় এবং তার পরবর্তী সময় থেকে বুবলি, সেটা তো 2.5 বছর আগের কাণ্ড, তার পরবর্তী সময়ে বুবলি রিভেঞ্জের সঙ্গে 2.5 না আরো বেশি হবে, 4-5 বছরের কাণ্ড।
2.5 বছরের কাণ্ড বোধ হয়, হ্যাঁ। কিন্তু তারও আগে থেকে বুবলির একটা ব্যাখ্যা, তারও আগে থেকে 4 বছর আগের গল্প হচ্ছে রিভেঞ্জ। যখন ইকবালের সঙ্গে শাকিব খানের সম্পর্ক ভালো ছিল, তখন তারা রিভেঞ্জের শুটিং শুরু করেছে এবং ওই সমসাময়িক সময়ে বিট্রের শুটিং করেছে। যেহেতু সে একজন শিল্পী, তাই প্রফেশনাল জায়গা থেকে, প্রফেশনাল দায়িত্ব থেকে, দায়িত্ব পালনের জায়গা থেকে ইকবালের সঙ্গে এই কাজটুকু তার করতে হয়েছে। খুব সুন্দর কথা। আদারওয়াইজ ইকবালের সঙ্গে বুবলি থাকতেন না, যেহেতু ইকবাল সাহেব শাকিব খানের পিছনে লেগেছেন। এটা বুবলির ভাষ্য। ওদিকে ইকবাল সাহেব দাবি করেছেন যে তার বিট্রে সিনেমা থেকে বুবলিকে সে বাদ দিয়ে দিছে। আবার বুবলি দাবি করছেন সেখানে তো আবার আমিই করবো না, তাহলে সে আবার আমার বাদ দেয় কিভাবে? সে নিজেই সরে আসছে, তাহলে তারে বাদ দেয় কিভাবে? আবার মায়া 2 থেকে প্রশ্ন করা হয়েছিল যে সেখান থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, সেখানেও বুবলির উত্তর যে মায়া 2 তো সাইনিংই হয় নাই, তাহলে সেখান থেকে বাদ দেয় কি করে? অর্থাৎ বুবলির নামে আসলে অনেক প্রোপাগান্ডা, অনেক জল্পনা কল্পনা রচনা, ব্লেম গেম, অনেক কিছু হয় এবং শেষমেশ বুবলি আসলে যে যুক্তি এবং তর্কের ভিত্তিতে যে উত্তরটা দেয়, একেবারে যৌক্তিক একটা উত্তর দেয়। এটা ফেলে দেওয়ার মতো না। সে যা বলছে কথা কিন্তু একবারে ফেলে দেওয়ার মতো না। যে যখন শাকিব খানের সঙ্গে ইকবালের ভালো রিলেশন ছিল, সেই সময়কার শুরু হওয়া রিভেঞ্জ, সে প্রফেশনাল, মানে একজন শিল্পী হিসেবে সে তার প্রফেশনালিজমের জায়গা থেকে সেই কাজটা শেষ করে দিছে। আর বিট্রে থেকে সে সরে আসছে, যেহেতু সে শাকিব খানকে নিয়ে বিরূপ মন্তব্য করে। এদিকে আবার অপু বিশ্বাস বুবলির সেই পোস্ট তার ওয়ালে শেয়ার করছিল, তার পেজে শেয়ার করে আবার ডিলিট করে দিছে। ডিলিট করে দিয়ে আবার এটাও লিখছে যে এই ধরনের মানুষের কোনো কিছু তার ওয়ালে শেয়ার করার যোগ্য নয়। মানে এটা কি? এটা আসলে মানে কোন ধরনের একটা দুষ্টামি? যে একে তো শেয়ার করছে জ্ঞাতভাবে, আবার ডিলিট করে দিয়ে আবার বলছে যে এই ধরনের মানুষের কোনো কিছু তার ওয়ালে শেয়ারের যোগ্য নয়। মানে এই কথাটা বলার জন্যই কি ওই প্রসেসটা হয়েছে? হোয়াট এভার। এই যে অপু বিশ্বাস, আরো একটা বিষয় হয়েছে ওনার, যে উনি একটা গাড়ি কিনেছেন, ব্র্যান্ড নিউ গাড়ি, 50 লক্ষ টাকা দিয়ে। কেউ বলছেন শাকিব খান গিফট করছে, কেউ বলছেন শোরুম উদ্বোধন করে অনেক টাকা পান, সেই টাকা দিয়ে কিনছেন। যেভাবেই কিনেন, ওনার একটা, উনি যে অ্যাচিভমেন্ট হচ্ছে, ওনার যে উন্নতি হচ্ছে, ওনার যে ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি বাড়ছে, সেই বিষয়টা কিন্তু এখানে প্রকাশ করে তার এই গাড়ির মাধ্যমে। তো সেই জায়গা থেকে বুবলির চাইতে অপু বিশ্বাস আর্থিকভাবে ভালো আছে, এইটাই প্রকাশ করে। তো যাই হোক, অপু বিশ্বাস আর বুবলির এই দ্বন্দ্ব কখনো যে শেষ হবে না সেটা বোঝা গেছে। চলুক, দ্বন্দ্ব চলুক, কন্টেন্টও চলবে। রিসেন্টলি আবার অপু বিশ্বাস তার বিউটি পার্লারের পার্লার এবং ক্যাফের সমস্ত কর্মীদেরকে নিয়ে এবং তার ছেলে জয়কে নিয়ে ইমকানের তুফান দেখতে গেছে। এখন বুবলি কবে যাবে আবার বীরকে নিয়ে তুফান দেখতে, সেটার জন্য আবার আমরা ওয়েট করছি। যখন তিনি আবার বীরকে নিয়ে তুফান দেখবেন, তুফান দেখে এসে কিছু বলবেন, সেটা নিয়ে আবার কন্টেন্ট হবে। তো চলতে থাক এভাবে। শেষ করার আগে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে কালকি যতটা মানে আশা করা নাই, তার চেয়ে বেশি ব্যবসা করছে ভারতে। যতটা ভাবে নাই, তার চেয়ে বেশি আয় করছে ভারতে। মানে কালকি সমস্ত রেকর্ড, বাংলাদেশের তুফান যেমন রেকর্ড ভেঙে দিচ্ছে, ভারতে কালকিও রেকর্ড ভেঙে দিচ্ছে। প্রবাসের কালকি যে পরিমাণ আয় করছে বা যে ব্যবসা করছে, বা কালকির যে প্রভাবটা পড়েছে, ইম্প্যাক্টটা পড়েছে, এই ইম্প্যাক্টের কারণে অনেকে ভাবছে যে তুফান ভারতে রিলিজ দেওয়াটা 1 সপ্তাহ পিছায় দিছে। অনেকের কথা যে ওই ভয়ে, এবং জিতের সিনেমা ভালো ব্যবসা করছে সেই ভয়ে তারা তুফান একটু পিছায় দিছে, যাতে কয়েকদিন পরে গিয়ে ভারতে গিয়ে তুফানটা আরো একটু ভালো ব্যবসা করতে পারে। কিন্তু আবার অনেকে এও বলছে যে তুফান 5 তারিখ থেকে আপনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে তুফান দেখতে পারবেন। অর্থাৎ ভারতে 5 তারিখে তুফান রিলিজ হবে কলকাতায়, সেখানে রিলিজ হইলেই সেটা পাইরেসি হয়ে যায়, যার কারণে অনেকেই এখন বলা বলি করছে যে 5 তারিখ থেকে ইউটিউবের প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে তুফান আপনারা দেখতে পারবেন। এই ধরনের কথাবার্তা অনেকে বলছে। কিন্তু একটা মজার বিষয় লক্ষণীয়,
যে এত কিছুর পরেও কালকে রিলিজের প্রথম দিন পাইরেসি হওয়ার পরেও কালকে কিন্তু ব্যবসা করতেছে। কারণ ওদের দেশে পাইরেসিকে ওরা এত ইয়ে করে না, পাত্তা দেয় না। ওরা ওই হল প্রিন্ট সিনেমা দেখে ওদের জমে না, ওরা সিনেমা হলে গিয়েই সিনেমা দেখে। আর আমাদের দেশে ব্যাপারটা একটু, চিত্রটা একটু ভিন্ন। আমরা যদি 6 ইঞ্চিতে পেয়ে যাই তাহলে ওই বড় পর্দায় দেখার আগ্রহ অনেকেরই কমে যায়। তো এটা আমাদের দেশের দর্শকদের মানসিকতা এবং মনোভাবের একটা বিষয়। এই মানসিকতার পরিবর্তন হলে পাইরেসি কি জিনিস, পাইরেসি যারা করে তারা উল্টা খরায় ভুগবে, দুর্ভিক্ষে ভুগবে, তাদের আর ওই পাইরেসি কোনো কাজে আসবে না। যাই হোক, সমস্ত বিষয়গুলো আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম আজকে। বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য আশা করছি কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য পড়বো। অবশ্যই দেরি না করে কমেন্ট করতে চলে আসুন।